রাজধানীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে তৎপর ডিএমপির ট্রাফিক বিভাগ। চালক পথচারীদের আইন মানতে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা গেছে তাদের নানা কার্যক্রম। রাজধানীর নানা বাস স্ট্যান্ডে গণপরিবহন এবং রিকশাকে লেন মানতে বাধ্য করা, শিক্ষা প্রতিষ্ঠানের সামনে পার্কিং না করা সহ নানা পদক্ষেপ নিতে দেখা গেছে ট্রাফিক পুলিশকে। তবে তাদের এই কার্যক্রমের বিপক্ষে দাঁড়িয়েছেন চালক মালিকরা। তারা বলছেন কর্তৃপক্ষকে সিদ্ধান্ত দিতে হবে কোথায় থাকবে গাড়ি। একই সাথে ট্রাফিক বিভাগকে রাস্তা খালি করতে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়েও পড়তে হয়েছে আইনি জটিলতায়। সরাসরি আলাপে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন ডিএমপি ট্রাফিক বিভাগের তেজগাঁওয়ের ডিসি জনাব মোস্তাক আহমেদ। জনাব মোস্তাক আহমেদ, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আপনি আমাদেরকে সময়টা দিচ্ছেন। একটা বিষয় আসলে স্পষ্ট হতে চায়, একেবারে সাধারণ মানুষের সাধারণ জিজ্ঞাসা, এই যে বিভিন্ন দিন বা সপ্তাহকে ঘিরে বিশেষ কর্মসূচির অংশ হিসেবে ট্রাফিক পুলিশ আমরা মাঠে নামতে দেখি এবং আমরা তখন দেখি সড়কে বেশ ভালো শৃঙ্খলা থাকে। আবার যখনই আপনারা এই কর্মসূচি শেষ করেন বা একটু শিথিলতা দেন, তখনই আবার দেখা যায় চালক পথচারী যারা যারা আছে সেই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়ে যায়। মানে এই জায়গাটার সমাধানটা কি, এই বাস্তবতাটা আসলে কেন? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন ট্রাফিক পুলিশ ঢাকা মহানগরীতে যেভাবে কাজ করছে বেশিরভাগই আমরা ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করছি। এই ম্যানুয়াল পদ্ধতিতে যে কার্যক্রম, এই কার্যক্রমে হিউম্যানলি একটা মানুষের দ্বারা যতটুকু সম্ভব ট্রাফিক পুলিশ তার চেয়ে অনেক বেশি পরিশ্রম করে, এটা আপনারাই বিভিন্ন গণমাধ্যম কর্মীরাই স্বীকার করেন বা সাধারণ জনগণও এটা দেখে। কিন্তু আমরা এই জিনিসগুলো আমাদের যে ম্যানুয়াল কাজগুলো যদি আমরা অটোমেটেড করতে পারি, তাহলেই দেখা যাবে যে আমাদের ট্রাফিকের যে পারফরমেন্স, এই পারফরমেন্সটা অনেক বেশি আমরা দেখতে পারি। এই দৃষ্টিভঙ্গি থেকেই আমাদের মূলত কাজ করা। কিন্তু যেহেতু আমরা নানাবিধ সীমাবদ্ধতার কারণে আমরা এই ম্যানুয়াল পদ্ধতিতেই আমাদের কাজটা করতে হচ্ছে, এই করার মাধ্যমেই আমরা চেষ্টা করি যে নগরবাসীকে দিন দিন যাতে একটা সহনীয় পর্যায়ে নিয়ে আসা যায়। দিন দিন যে সমস্যাগুলো আমরা ফেস করি, এই সমস্যাগুলো সমাধান করে যাতে একটা সহনশীল মাত্রা ট্রাফিক ব্যবস্থাপনাকে মানুষ নিয়ে আসতে পারে, তার জন্য আমরা মূলত কাজ করি। না, মানে গরমের মধ্যে যে পরিমাণ ম্যানুয়ালি পরিশ্রম করে কাজ করছেন, অবশ্যই আপনাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধাবোধ তো থাকবেই। কিন্তু মুশকিল হচ্ছে যে আমরা তো ডিজিটাল বাংলাদেশে বসবাস করি, এই সময় আসলে ম্যানুয়াল পদ্ধতিতে ট্রাফিক কন্ট্রোল করা তো রীতিমতো বেমানান। তারপর আমরা বিভিন্ন সময় বিভিন্ন বরাদ্দের কথা শুনি যে এই খাতে এত টাকা বরাদ্দ করা হয়েছে, সেগুলোর প্রতিফলনটা তাহলে কোথায় আসলে? আমরা যে ইয়েতে কাজটা করি, এই সমস্ত কাজগুলো ট্রাফিক সিস্টেমের সাথে কয়েকটা প্রতিষ্ঠান জড়িত। আপনারা জানেন ট্রাফিক ম্যানেজমেন্টের সাথে আমাদের জড়িত হচ্ছে বিআরটিএ, সড়ক মন্ত্রণালয়, তারপর সিটি কর্পোরেশন, রাজুক, পার্কিং ব্যবস্থা, এরপর আছে আমাদের বিভিন্ন ধরনের যে সমস্ত এই সাধারণ জনগোষ্ঠীর আচরণ, এবং যারা মোটরাইজড এবং নন মোটরাইজড ভেহিকেল গুলো চালা তাদের আচরণ, সবকিছুর সাথেই আমাদের এগুলো আমাদের এই সম্পর্কে এটা সম্পর্কিত। আমরা শুধুমাত্র ট্রাফিক পুলিশ আমরা কাজ করি নির্দিষ্ট কিছু আইনের বাইরে গিয়ে আমাদের কাজ করার সুযোগও কম। এর মধ্য থেকেও আমরা আমাদের এই আইনের পরিসীমার মধ্যেই আমাদের কাজ করতে গিয়ে আমরা সত্যিকার অর্থেই আমাদের ট্রাফিক পুলিশের জন্য অনেক বেশি কষ্টসাধ্য এটা। এর মাঝেই আমাদের কাজটা করতে হচ্ছে। আমরা কি তাহলে ধরে নেব যে অন্যান্য যে স্টেক হোল্ডারগুলো আছে যাদের কথা আপনি বললেন, সড়ক পরিবহন বিভাগ হতে পারে বা অন্যান্য কোনো মহল, তাদের কি সহযোগিতা আপনারা পান না? এটাতে ট্রাফিকের ম্যানেজমেন্টের জন্য ঢাকাতে আপনারা জানেন একটা ট্রাফিক সমন্বয়, ঢাকা ডিটিসিএ একটা নামক একটা প্রতিষ্ঠানের সমন্বয়ের জন্য এই ডিটিসিএ সমন্বয় করে। কিন্তু যেই গতিতে সমন্বয়টা করার দরকার, এই গতিতে সমন্বয়টা আমাদের করাটা খুবই যুক্তিসঙ্গত এবং হওয়া উচিত। কিন্তু আমার ঢাকা যেভাবে গ্রোয়িং সিটি, ঢাকার মানুষ যেভাবে দিন দিন বাড়ছে, এই বাড়ার সাথে এই যে ডিজিটালাইজেশন বা অন্যান্য যে সমস্ত ট্রাফিক ব্যবস্থাপনা, এটা অনেক কিছুটা শ্লথগতি, এমনকি এটাকে অনেক বেশি জোরদার করা উচিত বলে আমি মনে করছি। না, এটা অবশ্যই আসলে সমন্বয়ের প্রয়োজন তো রয়েছে, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো না মানে সমন্বয়ের প্রয়োজন হয় না, ট্রাফিক পুলিশ যারা আছে তারা নিজেরাই করতে পারে। একটা উদাহরণ আপনাকে দিই। একটা অভিযোগ আমরা প্রতিবেদন করতে গিয়ে প্রায় শুনি যে সড়কে থাকা যেই পুলিশ দায়িত্বে আছেন
সাধারণত দেখা যায় যে বিভিন্ন ক্ষেত্রে তারা টাকার বিনিময়ে লাইসেন্সবিহীন পরিবহনগুলোকে ছেড়ে দেয়। সবচেয়ে বেশি ভোগান্তির অভিযোগটা ওঠে মোটরসাইকেল চালকদের। তারা বলেন যে ট্রাফিক পুলিশ তাদের আটকায় এবং চালকদের কাছ থেকে টাকা নিয়ে তারা তাদের মামলাটা দেয় না। মানে এই অভিযোগগুলো আপনাদের কাছে কতটা আসে, কিভাবে সমাধান করেন আসলে? আমাদের কাছে সাধারণত এই অভিযোগগুলো যখন স্পেসিফিক যদি কোনো অভিযোগ আসে, আমরা প্রত্যেকটা ঘটনার সুষ্ঠুভাবে তদন্ত করি। এমনকি আমাদের অফিসাররা সরাসরি তদন্ত করে এবং মামলা দেওয়ার ক্ষেত্রে এখন আমাদের একটা সুনির্দিষ্ট একটা বিধান আছে। আমরা যখন মামলা দিই আমাদের সবার সাথে বডি অন ক্যামেরা আছে। কেউ যদি কোনো অভিযোগ করে তাহলে এই বডি অন ক্যামেরা দিয়ে আমি তার একটা ফিজিক্যাল একটা এভিডেন্সও আমরা পাই। এই অভিযোগটা ঢাকা মহানগরীতে আমাদের কাছে এখন কমে আসতেছে। আগে যখন ম্যানুয়ালি কাজ করতো তখন কিছুটা অভিযোগ বেশি আসতো, কিন্তু এখন যখন আমরা এই বডি অন ক্যামেরা বা অন্যান্য এভিডেন্সের ভিত্তিতে আমরা যখন আমাদের সদস্যদের মধ্যে ব্যবস্থা নেওয়া শুরু করেছি, তখন দীর্ঘদিন ধরে এই প্র্যাকটিসটা বন্ধ আছে এবং আমাদের মানুষজন এই অভিযোগটা করার সুযোগ পায়। এবং কি আমরা নিয়মিতভাবেই আমাদের কাছে নিয়মিতভাবেই লোকজন বিভিন্ন মামলার আপিল, তার যে মামলার আপিল, সে আপিল করার সুযোগ আছে, আমার কাছে আপিল করতে আসে। এবং আপিল করতে আসলে সেই যখনই এই ধরনের কোনো কিছু যখন আমাদেরকে বলে, আমরা সাথে সাথে এই ঘটনাগুলোর ভিডিও দেখি। আচ্ছা, এখানে আমি আরো কয়েকটি পয়েন্ট জানতে চাইবো। তার আগে এই আলাপের শেষ একটা অংশ বলবেন, যদি কোনো সাধারণ মানুষ দেখেন যে বাইকে একজন ট্রাফিক পুলিশ বাইক আটকালেন এবং তাদের কাছ থেকে টাকার বিনিময়ে হয়তো সুযোগ করে দিচ্ছেন, কোনো হটলাইন কি আছে যেখানে সরাসরি আপনাদের কাছে অভিযোগটা আমরা জানাতে পারি? আমাদের অনেকগুলো ইয়ে আছে। আমাদের প্রত্যেকটা ডিভিশনের অফিসার প্রত্যেকটা ডিভিশনে। এছাড়াও আপনারা যে কোনো অভিযোগ আমরা 999 এর মাধ্যমে জানাতে পারেন। বিএমপি ট্রাফিক কন্ট্রোল এবং কন্ট্রোলের মাধ্যমে কন্ট্রোলের নাম্বারটা সব জায়গায় আমাদের বিভিন্ন জায়গায় আছে, জানাতে পারেন। কিছু না হলে 999 হচ্ছে আমাদের সবচেয়ে বেস্ট এবং বিশ্বাসযোগ্য আস্থার একটা জায়গা, যেখানে আপনারা অভিযোগ করলে জানাতে পারেন। 999 থেকেই আমাদেরকে সিনিয়র অফিসারদের সাথে সাথে কানেক্ট করে দেওয়া হয় ওই ব্যক্তির সাথে কথা বলার আচ্ছা, জন্য। আরেকটি বিষয় জেনে আমি আলাপটা শেষ করব। সেটা হচ্ছে আমাদের বিভিন্ন সময় সড়ক বিশেষজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলি, তারা পরামর্শ দেয় যে শুধুমাত্র যদি গণপরিবহনগুলো যেখানে সেখানে যাত্রী পারাপার না করে তাহলে এই সড়কের একটা ভালো শৃঙ্খলা ফিরে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কাজটাই ঠিকমতো হচ্ছে না। আমরা অনেক জায়গায় দেখি যেখানে সেখানে গণপরিবহনগুলো নামছে, তাদের অনেকটা ফিটনেস থাকছে না, লাইসেন্স থাকছে না। মানে এই জিনিসগুলো আসলে কিভাবে হচ্ছে যখন মাঠে ট্রাফিক সার্জন আছেন বা ট্রাফিক পুলিশরা আছে? আমি আপনার সাউন্ডটা ক্লিয়ার আসতেছে না, এই কারণে আমি বুঝতে পারি না। কাইন্ডলি আবার একটু করবেন। আচ্ছা, আমি আরেকবার বলছি, শুধু এইটুকুই, মানে বিশেষজ্ঞরা বলেন যে গণপরিবহনগুলো যেখানে সেখানে যদি তাদের গাড়িটা থামিয়ে যাত্রী ওঠানামা না করতো তাহলে অন্তত অর্ধেক ফিরে আসতো সড়কের শৃঙ্খলা। কিন্তু আমরা দেখছি যে এরকমটা হচ্ছে যে পথের মোড়ে মোড়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যেখানে সেখানে গাড়ি থামছে এবং ফিটনেস থাকছে না, লাইসেন্স থাকছে না, কিন্তু মাঠে ট্রাফিক আছে। এটা আসলে কেন হচ্ছে? আসলে ট্রাফিকের সামনে এই ঘটনাগুলো। আমি আসলে আপনার সাউন্ডটা পাচ্ছি না ঠিক মতো। আচ্ছা, আমরা সাউন্ডটা ঠিক করার চেষ্টা করছি। এবার কি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? জি, এবার শুনতে পাচ্ছি, প্লিজ। আমি যেটা জানতে চাইছিলাম, যেখানে সেখানে গাড়ি পার করা গণপরিবহনের, এটা থামানো গেলেই সড়কের শৃঙ্খলা অর্ধেকের বেশি ফিরে আসবে, বিশেষজ্ঞরা এটা বলেন। কিন্তু আমরা দেখি যে এটা এখনো হচ্ছে, ফিটনেস থাকছে না, লাইসেন্স থাকছে না, কিন্তু ট্রাফিক মাঠে আছে, ট্রাফিক পুলিশ। মানে এই বাস্তবতাটা আসলে কেন হচ্ছে যেখানে ট্রাফিক পুলিশ আছে? আমি আপনাকে বলেছি, আমরা কাজগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আমরা করি হচ্ছে ম্যানুয়াল পদ্ধতিতে, এবং আমার ট্রাফিক পুলিশের যে সদস্য আছে, এই সদস্য আমরা যেই কাজগুলো করি, একই সাথে একই সদস্য আমার সিগন্যালিং এর কাজটা করি, একই সদস্য আমার ট্রাফিক আইন বাস্তবায়নের যে কাজটা, এই কাজটা করি। আমাদের এই সমস্যাগুলো এত বেশি মাত্রা হচ্ছে যে আমার এই সীমিত সংখ্যক সদস্য দিয়ে 100% ইমপ্লিমেন্ট করা আমার সবসময় সম্ভব হবে না। আমরা যখন কিছু বিশেষ অভিযানের মাধ্যমে যখন করি তখন আমরা সুন্দরভাবে এটা পারি, কিন্তু পার্কিং এর জায়গাটা এত বেশি। আপনি প্রত্যেকটা স্কুলের নিজস্ব পার্কিং ব্যবস্থা থাকার কথা, প্রত্যেকটা রাজুক যে বিল্ডিং গুলো অনুমোদন দেয় প্রত্যেকটার বিল্ডিং এর একটা কোড মেনে তার পার্কিং থাকার কথা, এবং যেই কোড মেনে যেই পার্কিং থাকার কথা এই পার্কিংও কিন্তু পর্যাপ্ত না। একটা বিল্ডিং এ যদি 50টা পার্কিং থাকে, দেখা যাচ্ছে ওই বিল্ডিং এর গাড়ির সংখ্যা হয় 200।
বাকি যে 150 গাড়ি, তাই এই গাড়িগুলো কোথায় যাবে? এই গাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের রাস্তায় যায়। তার ফলে রাস্তায় যখন গাড়িটা আসে, আমার ট্রাফিক পুলিশের জন্য এটা একটা বার্ডেন হয়ে যায় সমস্ত গাড়িগুলোকে একসাথে সরানো। তখন আমরা র্যান্ডম বেসিসে কিছু গাড়িকে হয়তো মামলা করি, কিছু গাড়িকে মামলা করি। এই যে ম্যানুয়াল পদ্ধতি, এই ম্যানুয়াল পদ্ধতি এবং ইনফ্রাস্ট্রাকচারাল সীমাবদ্ধতার মধ্যে সুষ্ঠুভাবে এই কারণে আসলে এই জটিলতার মধ্যে বারবার পড়তে হচ্ছে। আপনি খুব চমৎকার করে বলছিলেন, হাতে সময় থাকলে আলাপটা দীর্ঘ করতাম। অনেক ধন্যবাদ, তারপর আপনি আমাদেরকে সময়টা দিলেন। তেজগাঁও বিভাগের ট্রাফিক পুলিশের ডিসি মোস্তাক আহমেদ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এতক্ষণ।